বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি 2024-এ রিলিজ হওয়া মুভি কালকি 2898 এডিকে। প্রভাসের ফ্লপ হওয়া আদিপুরুষের পর এটা ছিল কামব্যাক ফিল্ম, যা কয়েকদিনেই বক্স অফিসে বাজিমাত করে দিয়েছে। তো আর দেরি না করে চলে সোজা সিনেমাতে। মুভির শুরুতে আমরা দেখতে পাই অশ্বত্থামাকে, যিনি যুদ্ধক্ষেত্র থেকে ব্রহ্মাস্ত্র মারেন অভিমন্যুর স্ত্রী উত্তরীর উপর, যাতে করে তার গর্ভে থাকা সন্তান মারা যায়, যার ফলস্বরূপ পাণ্ডবদের কোনো আগামী বংশজ থাকবে না। এই কাজে তিনি সফলও হন। ব্রহ্মাস্ত্র সোজা গিয়ে লাগে উত্তরার পেটে। অশ্বত্থামার এই কর্মকাণ্ডের জন্য শ্রীকৃষ্ণ যান অশ্বত্থামার কাছে। তখন তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়। শ্রীকৃষ্ণ খুব সহজেই অশ্বত্থামাকে হারিয়ে দেন। তখন শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে বলেন, আমি তোমাকে মৃত্যু প্রদান করব না, কারণ মৃত্যু হলো মুক্তির পথ। আমি তোমাকে মুক্তি দেব না, বরং তোমাকে আমি অমর হওয়ার আশীর্বাদ করলাম। এই যুগ শেষ হয়ে যাবে, কিন্তু তুমি মরবে না। তুমি মৃত্যুর প্রার্থনা করবে, কিন্তু তুমি মরবে না। এটাই তোমার অভিশাপ। কৃষ্ণ আরও বলে যে, অশ্বত্থামা, তুমি আমাকে মারতে চাইছিলে না, কিন্তু একদিন তুমি আমাকে বাঁচাতে আসবে, কারণ কলিযুগ আসছে। তখন অধর্ম চরম সীমা পার করবে, পৃথিবীতে অন্ধকার নেমে আসবে। তখন আবার আসবো অবতার নিয়ে। তখন কলি রাক্ষস অনেক শক্তিশালী হবে। তখন তোমাকে আমাকে বাঁচাতে হবে। শ্রীকৃষ্ণ তখন অশ্বত্থামার মাথায় থাকা মণি খুলতে খুলতে বলেন যে, এই মণি যখন নিজে থেকে তোমাকে খুঁজে নেবে, তখন বুঝে যাবে যে সময় হয়ে গেছে। এবার সময় পরিবর্তন হতে থাকে, যুগের পর যুগ পার হয়ে যায়। একটা সময় আসে যখন পৃথিবীতে আর কোনো কিছুই নেই, সব ধ্বংস হয়ে গেছে, এবং পৃথিবীর সমস্ত কিছু কন্ট্রোল করছে সুপ্রিম ইয়াস্কিন নামে একজন। ইয়াস্কিন পৃথিবী থেকে উপরে স্পেসশিপ জাতীয় একটা জায়গায় থাকে, যেটাকে বলা হয় কমপ্লেক্স, যেখানে ফ্রেশ হাওয়া, নদী, গাছপালা সব কিছু রয়েছে। মানে বেঁচে থাকার জন্য যা কিছু দরকার সব কিছু রয়েছে এখানে। আর এখানে থাকতে গেলে দরকার 1 মিলিয়ন ইউনিট। এখন আর টাকা চলে না, চলে ইউনিট। পৃথিবীতে কিছুই নেই, কারণ ইয়াস্কিন পৃথিবী থেকে মানুষের প্রয়োজনীয় সবকিছুই কমপ্লেক্সে নিয়ে গেছে। ইয়াস্কিন তো মানুষ ছিল না, কারণ তার বয়স 200 বছরের উপর ছিল। আর যে পরিমাণ অত্যাচার সে মানুষের উপর করছিল, সবাই তাকে রাক্ষস মনে করত। সব শহর ধ্বংস হয়ে গিয়েছিল, আর শুধুমাত্র দুনিয়ার প্রথম শহর অর্থাৎ কাশী ছিল একমাত্র শেষ শহর, যেখানে সবাই বসবাস শুরু করে। কাশী যাওয়ার পথে কিছু মানুষের মধ্যে একজন ছিল রুমি, যার সাথে একটা বাচ্চার ভালো বন্ধুত্ব হয়ে যায়, যার নাম হচ্ছে রায়ান। রুমি রায়ানকে বলে যে, আকাশে যে নক্ষত্রটি উজ্জ্বলভাবে জ্বলছে, এটা আজ থেকে প্রায় 6000 বছর আগে এরকম ভাবে জ্বলেছিল। তারা মাত্র কাশীতে পৌঁছেছিল, তখনই তাদের সামনে চলে আসে বাউন্টি হান্টার, অর্থাৎ যারা টাকার জন্য ইয়াস্কিনের আদেশে চলে। তাদের কাজ হলো যুবতী মেয়েদের তুলে নিয়ে গিয়ে সুপ্রিম ইয়াস্কিনের হাতে তুলে দেওয়া, যার বিনিময়ে তারা ইউনিট আর্ন করতে পারে। রুমি সাথে যে বাচ্চার পরিচয় হয়েছিল, সে আসলে ছেলে নয়, মেয়ে। রুমি রায়ানকে নিজের সাথে নিয়ে আসে যাতে করে বাউন্টি হান্টাররা তাকে ধরতে না পারে। রুমি একটা সংগঠনের সাথে জড়িত ছিল, যারা ছিল সবাই সুপ্রিম ইয়াস্কিনের প্রতিবাদী বা বিদ্রোহী। তারা সুপ্রিম ইয়াস্কিনের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এই সংগঠন একটা গুপ্ত জায়গায় থাকতো, যার নাম হচ্ছে সাম্বালা। সাম্বালার মেইন লিডার হচ্ছে মরিয়ম। মরিয়ম খুঁজছিল এক মাকে, যে কিনা ভগবানের জন্ম দেবে। সে বাচ্চা হবে তাদের রক্ষাকর্তা। তারা দিব্যা নামের একটি মেয়েকে খুঁজে পায়, যে কিনা গর্ভবতী ছিল। রুমে একটা মণি বের করে দিব্যার কাছে দেয়। তাদের বিশ্বাস ছিল ভগবান যদি গর্ভে থাকে, তাহলে মণিটি জ্বলে উঠবে। কিন্তু দিব্যা মণি যখন হাতে নেয়, তখন কিছুই হয় না, অর্থাৎ ভগবান তার গর্ভ থেকে জন্ম নেবেন না। এসব যখন চলছিল, তখন হঠাৎ সুপ্রিম ইয়াস্কিনের লোকেরা হামলা করে দেয়, আর রুমি আর দিব্যাকে বন্দি করে নেয়। তখন ওইখানে আসে কমপ্লেক্সের কমান্ডার মানস, যে ছিল খুবই নির্দয়ী। সে দিব্যা আর রুমিকে সাম্বালার ঠিকানা জিজ্ঞাসা করে, কিন্তু তারা বলতে অস্বীকার করায় তাদের মেরে ফেলে। মানুষ এবার কিছু বিদ্রোহীদের দেখতে পায়, তখন সে তাদের উপর 5000 ইউনিটের পুরস্কার ঘোষণা করে। এবার এক বাউন্টি হান্টার বিদ্রোহীদের পিছিয়ে পড়ে যায়। বিদ্রোহীদের মধ্যে একজন ছিল লিউক।
সেই বান্টি হান্টারের কাছে থেকে বাঁচতে গিয়ে পৌঁছায় আরেক বান্টি হান্টারের কাছে, যার নাম ছিল ভৈরবা। লিউক ভেবেছিল যে ভৈরবা তাকে সাহায্য করবে, কিন্তু ভৈরবা নিজের স্বপ্নই ছিল 1 মিলিয়ন ইউনিট একত্রে জমা করে কমপ্লেক্সে গিয়ে থাকার। সে নিজে লিউককে বন্দি করে অন্য এক বাউন্টি হান্টারদের সাথে যুদ্ধ করতে শুরু করে। ভৈরবা একমাত্র সাথী বলতে ছিল এআই প্রযুক্তির একটি গাড়ি, যার নাম ছিল বুজ্জি। সে সারাদিন বুজ্জির সাথে কথা বলতো। এবার কমপ্লেক্সের কাউন্সিলর, যার নাম ছিল বানি, একটা ধনুক দেখতে পায়, যা দেখতে সাধারণভাবে কোনো ধনুক ছিল না। আমরা এবার কমপ্লেক্সে মজুদ একটা ল্যাব দেখতে পাই, যেখানে অনেকগুলো মহিলা ছিল। এই মহিলাদের উপর একটা বিশেষ প্রয়োগ চলছিল। ল্যাবে তাদেরকে প্রেগনেন্ট করা হতো এবং এক মেশিনের সাহায্যে তাদের মধ্যে থেকে সিরাম কালেক্ট করা হতো। আর যারা প্রেগনেন্ট হতে পারতো না, তাদের কাজ ছিল গর্ভবতী মহিলাদের সেবা করা। সুপ্রিম স্কিনের এই প্রজেক্টের নাম রেখেছিল প্রজেক্ট কে। আর এই প্রজেক্টের ব্যাপারে কেউই কিছু জানতো না। তখন এখানে উপস্থিত এক বিজ্ঞানী বলে যে, প্রথমে আমাকে বলো যে প্রজেক্ট কে কি, তাহলে আমি কিছু করতে পারবো। তখন ওই বিজ্ঞানীকে ইয়াস্কিনের কাছে নিয়ে যাওয়া হয়। তখন বিজ্ঞানী দেখে যে এক মহিলা থেকে নেওয়া সিরাম ইয়াস্কিনের বুকে থাকা ছিদ্রে ইনজেক্ট করা হয়। তখন ইয়াস্কিন কিছুক্ষণের জন্য ছটফট করে, কিন্তু আবার উঠে দাঁড়ায়, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন আসে না। ইয়াস্কিনের শরীর খুবই বুড়ো হয়ে গেছে। সে যা শরীরে লেগে থাকা পাইপের মাধ্যমে বেঁচেছিল। সে এই সিরামের মাধ্যমে তার শারীরিক অবস্থার পরিবর্তন করতে চায় বা যৌবন ফিরে পেতে চায়। একবার সিরাম বের করার পর সে মহিলাদের মেরে ফেলে। বিজ্ঞানী ইয়াস্কিনের সাথে দেখা করার বাহানায় আসলে তাকে মারতে এসেছিল, কারণ বিজ্ঞানী ছিল একজন বিদ্রোহী। সে ইয়াস্কিনকে মারার চেষ্টা করে, কিন্তু ইয়াস্কিনের কিছু হয় না। ইয়াস্কিন তখন বলে, তুমি এই দুনিয়াকে বাঁচাতে চাও, আমিও তো তাই করছি। একথা বলে ইয়াস্কিন বিজ্ঞানীকে মেরে ফেলে। ইয়াস্কিন 150 দিন ধরে প্রেগনেন্ট মহিলার উপর এক্সপেরিমেন্ট করার অর্ডার দেয়। এবার আমরা ল্যাবে মজুদ এক মেয়েকে দেখতে পাই, যার নাম ল্যাব নাম্বার অনুযায়ী ছিল সুম 80, যার উপর এক্সপেরিমেন্ট হয়ে গিয়েছিল প্রেগনেন্ট করার জন্য, কিন্তু তখন সে প্রেগনেন্ট হয়নি। এখন সে প্রেগনেন্ট 150 দিন ধরে। সে এই কথা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল, কারণ সে জানতো এই কথা যদি অন্য কেউ জানে, তাহলে তার সন্তানকে তারা মেরে ফেলবে। সে এই বাচ্চাকে বাঁচাতে চেয়েছিল। এই কথা ওইখানে উপস্থিত এক মেয়ে দেখে ফেলে, যার নাম লিলি। সে প্রমিস করে যে সে এই কথা কাউকে বলবে না। অন্যদিকে ভেরোবাকে লিউক বলে যে, তুমি তো খুব ভালো লড়াই করতে পারো, তুমি আমাদের হয়ে লড়াই করো, সত্যের জন্য লড়াই করো। ভেরোবা তখন বলে যে সে শুধু নিজের জন্য লড়াই করবে, অন্যের জন্য নয়। অন্যের কথা ভাবা তার সময় নেই। ভেরোবা তখন বলে যে সে যখন ছোট ছিল তখন তাকে ক্যাপ্টেনই মানুষ করেছিল, লালন পালন করেছিল, সবকিছু শিখিয়ে দিয়েছিল যে এই কঠিন দুনিয়াতে সে কিভাবে বাঁচতে পারবে। কিন্তু একদিন এই ক্যাপ্টেনই ভেরোবাকে জুয়ার বাজি হিসাবে রেখে দেয়, যাতে জুয়ার জিতা টাকা দিয়ে সে কমপ্লেক্সে যেতে পারে। কিন্তু ভেরোবা চালাকি করে ক্যাপ্টেনকে কমপ্লেক্সের হাতে ধরিয়ে দেয়। কিন্তু এই জন্য ক্যাপ্টেন তার উপর রাগ করেনি, বরং তাকে হেসে আদর করে বলে এভাবে থাকতে, সে যেন না বদলায়। ওই দিনের পর থেকে ভেরোবা বুঝতে পারে যে এ দুনিয়া অন্যের কথা ভেবে লাভ নেই, নিজের কথায় ভাবাই শ্রেয়। ভেরোবার এক গার্লফ্রেন্ড ছিল, যার নাম ছিল রক্সি, যে কিনা ছিল ভেরোবার উপর ভীষণভাবে রাগ, কারণ ভেরোবা তাকে টাইমই দিচ্ছিল না। কমপ্লেক্সের এক অফিসার সুমেট্টির প্রেগনেন্সি সম্পর্কে জেনে যায়। লিলি সুমেট্টিকে ধোকা দিয়ে অফিসারের পক্ষ নিয়ে নেয়। রেয়ান ওইদিকে দৌড়াতে দৌড়াতে এক মন্দিরের ভিতর গিয়ে প্রবেশ করে, যেখানে সে একজন বৃদ্ধ লোককে দেখতে পায়। রায়ানের পেছনে বাউন্টি হান্টারদের এক রোবট তাড়া করছিল। তখন ওই বৃদ্ধ লোক ওই রোবটকে সহজে হারিয়ে দেয়। ইয়াস্কিন যেহেতু 150 দিন ধরে প্রেগনেন্ট, এরকম মেয়ে খুঁজছিল, সেজন্য সুমেট্টির উপরে এক্সপেরিমেন্ট শুরু হয় সিরাম বের করার জন্য। সিরাম বের করার প্রক্রিয়া মাত্র শুরু হয়েছিল, তখনই লাইট অফ অন হওয়া শুরু করে দেয় এবং পুরো প্রসেস কমপ্লিট হওয়ার আগে সবকিছু বন্ধ হয়ে যায় এবং এক ফোঁটা সিরামই বের করা যায়। আর এদিকে সুমেট্টিও গায়েব হয়ে যায়। লিলি তাকে ওইখান থেকে বাঁচিয়ে ফিরিয়ে আনে। লিলি প্রথমে তাকে ধোকা দিয়েছিল যাতে করে পরে তাকে বাঁচাতে পারে। লিলি এখানে বিদ্রোহীদের একজন স্পাই হিসেবে কাজ করছিল। আর সে যখন দেখে সুমেট্টি তার বাচ্চাকে এই অসুরদের হাত থেকে বাঁচাতে চায়, তখন সে তাকে সাহায্য করার প্ল্যান করে। আর অন্যদিকে এই বাচ্চাটি স্পেশালও ছিল, কারণ এই বাচ্চাটি 150 দিন ধরে গর্ভে ছিল। অন্যান্য বাচ্চা মাত্র 120 দিন সময় পর্যন্ত জীবিত থাকতো। লিলি তাই সিদ্ধান্ত নিয়েছিল যে সুমেট্টিকে ওইখান থেকে যেভাবে হোক বের করতে হবে, সাম্বালে পাঠাতে হবে। এদিকে ইয়াস্কিনের লোকেরা তাদের ধাওয়া করতে শুরু করে। লিলি তখন এখানে তাদের আটকানোর সিদ্ধান্ত নেয় এবং সুমেট্টিকে বাইরে দাঁড়িয়ে থাকা লোকের কাছে চলে যেতে বলে। রাস্তায় এমন একটা জায়গা আসে যেখানে আগুন ধাওয়া ধাওয়া করে জ্বলছিল, যেটা পার করা সম্ভবই ছিল না। কিন্তু সুমেট্টি মনে মনে সাহস জোগাড় করে সেটা পার করার সিদ্ধান্ত নেয়। সে তখন আগুনের মাঝখান দিয়েই
হাঁটা শুরু করে, কিন্তু সারপ্রাইজিংলি আগুন তাকে টাচও করতে পারেনি। ওর কাপড় পুড়ে যায় কিন্তু তার কিছুই হয়নি। সাম্বালার লোক এটা থেকে আশ্চর্য হয়ে যায় যে কে এই অদ্ভুত মহিলা। এবার অন্যদিকে রুমি যখন মারা যায়, রায়ানের কাছে তখন মনিটা দিয়ে যায়, যেটা কিনা এবার জল জল করছিল। তো এই বৃদ্ধ লোকটি বলে যে এবার আমার সময় হয়ে গেছে। ওই বৃদ্ধ লোক অন্য কেউ নয়, তিনি হলেন অশ্বত্থামা, যিনি কিনা অপেক্ষা করছিলেন এই সময়টার জন্য। তিনি আবার সে মনে নিজের মাথায় ধারণ করে চলেন ভগবানের অবতার রক্ষা করার জন্য। কাউন্সিলর বাণী যে ধনুকটা পেয়েছিল সেটা কোনো সাধারণ ধনুক নয়, সেটা বড়ই অদ্ভুত ছিল। সেই ধনুক যে চালাতে পারবে সে ভগবানকে হারাতে পারবে। সুমিট্টিকে যারা বাঁচিয়েছিল তারা হলো আজ্জু, বিরান আর কায়রা। তারা সুমিট্টির নতুন নাম রাখে সুমিতি। তারা যখন সুমিতিকে কমপ্লেক্স থেকে নিয়ে যাচ্ছিল তখন বাউন্টি হান্টারদের অ্যালার্ট করে দেওয়া হয় এবং সুমিটির উপর 5 মিলিয়ন ইউটি পুরস্কার ঘোষণা করা হয়। এবার সব বাউন্টি হান্টার তাদের পেছনে পড়ে যায়। তখন আজ্জু আর কায়রা তাদের সাথে লড়াই শুরু করে, কিন্তু কায়রা মারা যায় আর বিরান আর আজ্জু আহত হয়ে যায়। আর ঠিক তখনই যুদ্ধে এন্ট্রি নেয় বিগ বি, মানে অমিতাভ বচ্চন বা অশ্বত্থামা। অশ্বত্থামা নিমিষে তাদের হারিয়ে দেয়। অশ্বত্থামা যখন সুমিতিকে দেখে তখন তাকে মা বলে সম্বোধন করে, আর তখন ভেড়াবাও চলে আসে ওইখানে বান্টি নেওয়ার জন্য। তখন অশ্বত্থামার ভেড়াবার মধ্যে ভীষণ যুদ্ধ শুরু হয়। ভেড়াবা করার টক্কর দিলেও জিততে পারছিল না। বুজ্জিও অশ্বত্থামাকে হারানোর চেষ্টা করে কিন্তু হারাতে পারেনি। বিরান সবাইকে যখন সাম্বালা নিয়ে যাচ্ছিল তখন সেখানের একজন লোক বলে যে মেয়েটাকে এখানে কেন নিয়ে এসেছো, এখন কমপ্লেক্সের গার্ডরা পিছে পিছে এখানে চলে আসবে। তখন মারিয়াম এখানে আসে এবং সেও সুমিতিকে মা বলে সম্বোধন করে, সেই মা যার সন্ধান তারা এতদিন ধরে করছিল, যে মা কিনা ভগবানের জন্ম দেবে। আর এটা হচ্ছে সেই মা। এটা ছিল মরিয়মের কথা। তখন ওই লোক বলে, আমরা কিভাবে বুঝবো যে সে ভগবানের জন্ম দেবে? তখনই বৃষ্টি হওয়া শুরু করে, যা বিগত কয়েক দশক ধরে হয়নি। তো এটা প্রথম প্রমাণ ছিল যে সুমিতির আগমন হওয়া মাত্রই যেটা বিগত দশকে হয়নি তা হচ্ছিল। আর অন্যদিকে বাউন্টি পাওয়ার জন্য ভাইরেবা কমপ্লেক্সের গার্ডদেরও মেরেছিল। সেজন্য কমপ্লেক্স তাকে ব্যাকলিস্ট করে দেয়, যার অর্থ হচ্ছে সে আর কমপ্লেক্সে যেতে পারবে না। ভেড়াবা বাড়িতে ফিরে এসে লুককে ছেড়ে দেয় এবং বলে যে আমি এতদিন ধরে পরিশ্রম করলাম কমপ্লেক্স যাওয়ার জন্য, কিন্তু এখন আর কোনো কিছুই হবে না। আপন বলতে তো আর কেউ নেই যার সাথে টাইম পাস করব, গল্প করব। তখন লিউক বলে যে তুমি আমার সাথে সাম্বালা চলো, সেখানে গিয়ে আমাদের হয়ে লড়াই করো। তখন ভেড়াবা লুকের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আসলে এটা ছিল ভেড়াবার প্ল্যান, কারণ সে মানুষের সাথে ডিল করেছিল যে সে যদি সুমিতিকে কমপ্লেক্সে পৌঁছে দেয় তাহলে সে তাকে কমপ্লেক্সে থাকতে দেবে। রায়ান অশ্বত্থামাকে বলে যে হাতের লাঠি ফেলে দিতে, ভালো কোনো হাতিয়ার নেওয়ার জন্য। তখন অশ্বত্থামা বলে যে এটা কোনো সাধারণ লাঠি না, এটা হচ্ছে পৌরাণিক অস্ত্র যা অনেক শক্তিশালী। রায়ান বলে যে আপনি তো তাহলে ওই সময়ের বেস্ট যোদ্ধা ছিলেন। তখন অশ্বত্থামা বলে যে না, আমি বেস্ট যোদ্ধা ছিলাম না। তখন আমাদেরকে মহাভারতের যুদ্ধের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই অশ্বত্থামা অর্জুনের সাথে লড়াই করছিল, যেখানে অর্জুন অশ্বত্থামাকে হারিয়ে দেয়। তখন রায়ান বলে যে তাহলে কি অর্জুন বেস্ট যোদ্ধা ছিলেন? তখন অশ্বত্থামা বলে যে না, বেস্ট যোদ্ধা ছিল কর্ণ, সে ছিল আমার বন্ধু, কিন্তু ওনার মৃত্যু হয়ে যায় এবং এটা তারই অস্ত্র। অর্জুনের গান্ডীব ধনুষ থেকেও তার এই অস্ত্র শক্তিশালী ছিল, কিন্তু তার মৃত্যুর পরে এই অস্ত্রের শক্তিও চলে গেছে। সুমিতিকে ধরার জন্য যে বাউন্টি হান্টার এসেছিল সে মরেনি, সে বিরানের গাড়িতে ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল। সে সোজা চলে যায় কমপ্লেক্সে এই খবর পৌঁছানোর জন্য। এদিকে সুমিতি খুব দুশ্চিন্তায় ছিল, তার মাথায় অনেক প্রশ্ন ঘুরছিল যে সে সবার জন্য এত ইম্পর্টেন্ট কেন, তার জন্য সবাই কেন প্রাণ দিচ্ছে, সবার মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী করছিল, তাই সে এখান থেকে চলে যাওয়ার কথা বলছিল। সুমিতি বুঝতে পারছিল না যে বাচ্চা এখনো জন্ম নেয়নি এটা সবার কাছে এত স্পেশাল কেন। অশ্বত্থামা তখন বলে যে প্রতিটা মৃত্যু এবং জন্মের একটা কারণ থাকে, এই শিশুর জন্ম নেওয়াটা এই পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ। ভৈরবা সোজা চলে আসে সাম্বালা এবং এসে লিউককে অজ্ঞান করে দেয়। অশ্বত্থামা সুমিতিকে নিয়ে কোথাও যাচ্ছিল, তখন আরেক অশ্বত্থামা এসে হাজির হয়। দুই অশ্বত্থামার মধ্যে যুদ্ধ শুরু হয়। তখন আমরা বুঝতে পারি যে যে অশ্বত্থামা সুমিতিকে নিয়ে যাচ্ছিল সে আসলে ভৈরবা, যে কিনা অশ্বত্থামা সেজে সুমিতিকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। ভৈরবা বুজ্জিকে রোবট বানিয়ে আপগ্রেড করে নিয়ে আসে অশ্বত্থামাকে হারানোর জন্য। এদিকে মানুষও এখানে চলে আসে ফোর্স নিয়ে সুমিতিকে নিয়ে যাওয়ার জন্য। আম্বালা আর কমপ্লেক্সের ফোর্সের মধ্যে শুরু হয় ভয়ানক যুদ্ধ। ওইদিকে ভৈরবা নানাভাবে প্রচেষ্টা করলেও অশ্বত্থামাকে হারাতে পারে না। মানস সুমিতিকে যখন নিয়ে যাচ্ছিল তখন মরিয়ম সেখানে চলে আসে সুমিতিকে বাঁচাতে, কিন্তু কমান্ডার মানস মরিয়মকে মেরে ফেলে। কমান্ডার মানস অশ্বত্থামার উপর এরকম জাল ফেলে দেয় যার মধ্যে থেকে অশ্বত্থামা বহু চেষ্টা করেও বের হতে পারছিল না।
মানস সুমিতিকে নিয়ে যাচ্ছিল তখন অশ্বত্থামার যে লাঠিটা ছিল ভৈরবা হাতের কাছে ছিল এবং ভৈরবা বেহুশ ছিল। ঠিক তখনই লাঠিটি ভৈরবাকে একটু টাচ করা মাত্রই ওই লাঠির শক্তি জাগ্রত হয়ে ওঠে আর কমপ্লেক্সের ফোর্স কে মারতে মারতে সোজা আবার ভৈরবার হাতে এসে হাজির হয়। ভৈরবা যেন আলাদাই রূপ জাগ্রত হয়ে ওঠে, সে যেন আলাদাই মানুষ হয়ে যায়। ভৈরবা মানসকে মেরে ফেলে এবং সুমিতিকে বাঁচিয়ে ফেলে এবং আবার আগের রূপে ফিরে আসে। সুমিতিকে আবার নিয়ে যেতে থাকে। অশ্বত্থামা তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু তাকে আটকাতে পারে না। মহাভারতের যুদ্ধে কর্ণই ছিল যে অশ্বত্থামাকে বাঁচানোর জন্য অর্জুনের সাথেও লড়াই শুরু করেছিল। অর্জুন শ্রীকৃষ্ণকে বলে যে কর্ণের মারা তীরে মাত্র 2 কদম আমাদের রথ পিছিয়েছে, কিন্তু আমার বাণে কর্ণের রথ 10 কদম পিছিয়েছে। শ্রীকৃষ্ণ তখন বলে যে তোমার এই রথ স্বয়ং অগ্নিদেবের দান করেছে আর তোমার রথের উপর স্বয়ং হনুমানজি বিরাজমান ধ্বজারূপে, আর আমি ত্রিভুবনের প্রভু স্বয়ং তোমার রথ চালাচ্ছি। এরপরও শত্রু তোমার রথ 2 কদম পিছিয়ে দিয়েছে। কল্পনা করো অর্জুন, তুমি কার সামনে দাঁড়িয়ে রয়েছো? সে কোনো সাধারণ যোদ্ধা নয়, সে সূর্যপুত্র কর্ণ, যার হাতে রয়েছে বিজয় ধনুক আর শরীরে রয়েছে সূর্যের ন্যায় তেজ। ইতিহাসে এই যোদ্ধার নাম অমর হয়ে থাকবে। পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই যে বানি ইয়াসকিনকে ওই 1 ফোঁটা সিরাম ইনজেক্ট করে যা সুমিতির পেট থেকে বের করা হয়েছিল। ওই 1 ফোঁটা যখন ইয়াসকিনের শরীরে প্রবেশ করে তখন সে অনেক ইয়ং হয়ে যায়। দেখে যেন এই 1 ফোঁটাই যেন তার শরীরে নানাভাবে পরিবর্তন করে দিয়েছে। তাহলে 1 শিশি পেলে কি হবে? এজন্য ইয়াসকিন সুমিতিকে প্রয়োজন। ইয়াসকিন এতটাই এখন শক্তিশালী হয়েছে যে সে এখন গান্ডীব ধনুষ উঠাতে পারছিল, মানে এখন সে ভগবানের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল। ইয়াসকিন এবার বলে যে এখন সে নিজেই সুমিতিকে খুঁজতে বেরোবে, আর এরই সাথে মুভি এখানে শেষ। তো বন্ধুরা, এই ছিল ফিল্ম কল্কির কাহিনী। এই ফিল্ম ভারতের সায়েন্স ফিকশন জনরে আমার মতে এখন পর্যন্ত বেস্ট মুভি। আর সিজিআই তো ভালো কাজ করা হয়েছে, আদিপুরুষের মতো ভুল ত্রুটি করা হয়নি। সো আপনার কোন ক্যারেক্টারটা বেশি পছন্দ হয়েছে কমেন্টে করে জানাবেন। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং যদি প্রথমবার আমাদের চ্যানেলে মুভি এক্সপ্লেনেশন শুনছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন অন্যদের। পরবর্তী কোন ফিল্মের এক্সপ্লেনেশন আপনারা শুনতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।